নমস্কার, শুভ সকাল। আরো একটা নতুন সকাল, আর নতুন সকালে আপনাদের সকলকে মনের জানালায় স্বাগত জানাই। আর মনের জানালায় যখন এসে পড়েছি, তখন আপনাদের সঙ্গে ভালোবাসা বিনিময় করে নেব না, তা তো হতেই পারে না। আজকে স্টুডিওতে যাকে পেয়েছি, আসুন তার সঙ্গে আপনাদের সকলের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন অঞ্জনা দি, অঞ্জনা গিরি। নমস্কার দিদি। নমস্কার। কেমন আছেন বলুন? খুব ভালো। সময়টা ভীষণ সুন্দর, দেখো শীতের একেবারে শেষ আর বসন্ত আসছে। একদম এই সময়টা আমাদের সকলের মনটা কিন্তু একটু ভালোই থাকে। আর তোমাকে পেয়েছি, তাই তোমার কবিতা তো শুনবই। তুমি তো লেখালেখি করো। হ্যাঁ হ্যাঁ, নিজের লেখা কবিতা আমাদের শোনাবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। কি কবিতা প্রথম শোনাবে? আমি প্রথমে বলবো মৌন ভারতবর্ষ। আচ্ছা, তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন আবহে পিনাকিদা, পিনাকি ব্যানার্জি। নমস্কার। পিনাকিদা, তোমাকেও স্বাগত জানাই আবার নতুন করে। চলো, প্রথম কি শোনাচ্ছ দেখে নেব। প্রথম শোনাচ্ছি মৌন ভারতবর্ষ। পাড়ার মোড়ে প্রচন্ড ভিড়, এত ভিড় এড়িয়ে এগোনো মুশকিল। তবু ভিড়টা ঠেলে দেখলাম কাছে গিয়ে একজন ফেরিওয়ালা দাঁড়িয়ে আছে ভিড়ের ঠিক কেন্দ্রবিন্দুতে। আমি দাঁড়ালাম ভিড়টার একদম শেষ প্রান্তে এসে। তবে এত দূর থেকে বুঝলাম না ফেরিওয়ালা বেচছেটা কাকে। আরো একটু ঠেলাঠেলি করে কাছে দেখলাম গিয়ে, ওমা, প্রকাণ্ড একটা খাঁচা ফেরিওয়ালার কাঁধে, যাকে ঘিরে কয়েকজন শিকারীর আবার হাড্ডাহাড্ডি দর কষাকষি। কোনো কাকাতুয়া ময়না নয়, খাঁচায় একাকী ভারতবর্ষ বন্দী। এতক্ষণে বুঝলাম এত ভিড় তাহলে ভারতবর্ষকেই কেন্দ্র করে। খাঁচাবন্দি ভারতবর্ষের মুখে ম্লান হাসি আর চোখ ভরেছে জলে। দাঁতে দাঁত চিপে খাঁচার কাছে গিয়ে ক্ষুব্ধ আমি ভারতবর্ষকে বললাম কানে কানে, রপ্তানির মেজাজে বেশ তো ফুর্তি মনে, তবে জল কেন মিছে চোখে? উত্তরে সে বলল, জল ফেরিওয়ালা বা শিকারীদের জন্য নয় রে, জলটা তাদের জন্যই পড়ছে ঝরে আমার ভারত বিক্রি দেখতে যারা ভিড় জমিয়েছে আজ। আমরা যারা কবিতা ভালোবাসি, কবিতা পড়ি, আমাদের কাছে না কবিতাই ভীষণ রকম জাগরণ, কবিতাই ভীষণ রকম মুক্তি। কবিতাই হয়তো একদিন মিলবে সেই পথ, তাই তো আশা করতেই পারি। তো এরপর তুমি কি শোনাচ্ছ বলো? এখন একটা শিশু পরিযায়ী নিয়ে লেখা কবিতা আমার। যদিও এই মানুষের সম্পর্কে পরিযায়ী শব্দটা আসে না, আমি এর তীব্র বিরোধিতা, তবে ওই শিশু পরিযায়ী নিয়েই লেখা। বয়স 12, নাম জামলো। 3 দিন ধরে অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে বাড়ি ফিরল। 3 বছর আগে ক্ষুধাকে পরাজিত করতে শৈশবকে স্থগিত রেখে বাবার সাথেই বাড়ি ছাড়তে হয়েছিল ছোট্ট জামলোকে। বিগত 1-1.5 মাস ধরে কাজ বন্ধ, সাথে দুজনের খাবারও প্রায় বাড়ন্ত। অবশেষে বাড়ি ফিরতেই হতো। খিদের সাথে জামলোর মায়ের কোলে ফেরার বায়নাটাও বেশ বেড়েছিল। মহামারীর কবলে পরিবহন ব্যবস্থা যখন প্রায় ঘুমিয়ে, অনেকের মতো জামলোকে সাথে নিয়ে কয়লা খাদানের দিনমজুর বাবাও বেরিয়েছিলেন ঘরে ফেরার তাগিদে। রেল লাইনের পথ বেয়ে নিতান্তই অনিশ্চিত পথে, সুদূর দক্ষিণ থেকে ভারতের উত্তর পূর্ব সীমান্তে। প্রথম 2 প্রহর হেঁটেছে অসীম মনোবল নিয়ে। মাঝে মাঝে প্রশ্ন আসে, বাবা, মায়ের কাছে পৌঁছতে আর কতগুলো স্টেশন বাকি আছে? তৃতীয় প্রহরে জামলোর পায়ের গতি থেমে আসে। পেটে ইঁদুরের ডন, সাথে জলও শেষের পথে। শরীর মন দুই ক্রমে ক্লান্ত হলে লোকাল স্টেশনে রাত্রি আসে নেমে। দ্বিতীয় দিন সকালে আবার দিল পারি, সাথে এক পৃথিবী জিজ্ঞাস্য, বাড়ি ফিরতে আর কত পথ বাকি?
সেদিন সারথি পরিশ্রান্ত, বারে বারে রথ যাচ্ছে থেমে। জামলো বলে, আর চলতে পারছি না, খিদে পেয়েছে। প্রশ্ন এড়িয়ে বাবা এগোতে থাকে সামনের দিকে। তখন বিকেল গড়িয়ে সূর্য জ্যোতি হারিয়ে রক্তবর্ণ ধারণ করেছে। জামলো আবার বলল, বাবা আস্তে হাঁটো, আমি তৃষ্ণার্ত, জল খাবো। খিদে ঘুম ও ক্লান্তিকে সঙ্গে করেই নামলো আরেকটা রাত্রি। আর বাবার কোলে মাথা রেখে জামলো দিল ঘুমের দেশে পাড়ি। তৃতীয় দিন সকালে আবারও জিজ্ঞাসা চিহ্নের পথে। ক্লান্ত ক্ষুধার্ত জামলো আবার বলল এসে, বাবা দেখো আমার পা লাল হয়ে গেছে, আর হাঁটতে পারছি না, ভীষণ ব্যথা, রক্ত পড়ছে। বুকে পাথর চেপে বাবা এগোতে লাগলো। হঠাৎ পাথরে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ল আমাদের জামলো। শেষবারের মতো মুখ থেকে আরেকবার বেরিয়ে এলো, বাবা শুধু একবার মায়ের কাছে যাব। অবশেষে 12 বছরের পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরল যেন একটা ক্লান্ত ক্ষতবিক্ষত নিয়ত ভারতবর্ষ। না, এবার আর পায়ে হেঁটে নয়, বাকি পথটা খুব আড়ম্বর। শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি, নাম যার স্বর্গরথ। চারপাশে নিস্তব্ধতার মধ্যে যেখানে প্রবাসীর বাড়ি ফেরা বারণ, যখন সারা বিশ্বে কোয়ারেন্টাইন নামক গণ্ডির অনুশাসন, তখন জাঁকজমক ভাবেই লাল নীল আলো জ্বালিয়ে জামলো ঘরে ফিরল একটা ভয়ানক মিউজিকে। ওই মিউজিকের কথাগুলো কি ছিল জানো? মিউজিকে কারা যেন বলছিল, বাবা খিদে পেয়েছে, বাবা ক্লান্ত লাগছে, ঘুম পেয়েছে, পা দিয়ে রক্ত পড়ছে, বাবা প্রচন্ড ব্যথা, বাবা আমি আর হাঁটতে পারছি না। এরকম হাজারো জামলোর রথ যাচ্ছে থেমে, কখনো তৃষ্ণায়, কখনো খিদের দংশনে, অপুষ্টিতে। আর আমরা এখনো মেতে রয়েছি নোংরা খেলাতে, শুধুই রাজনীতি আর ধর্ম নিয়ে। দেশ এবং দশের প্রত্যেকের দরকার এই চেতনার। কি নিষ্ঠুর একটা জীবন, যে মানুষটা দুবেলা দুমুঠো ঠিক করে খেতে পায় না। আমাদের সমাজ, যে সমাজে আমরা বাস করি, প্রত্যেকে নয়, কিন্তু সমাজের একটা দিক সেই মানুষগুলোকে কিন্তু ফিরিয়ে দেয় না তাদের সম্মান। সম্মান তো অনেক পরের কথা, তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান দেয় না, কিন্তু মৃত্যুর পর যে আড়ম্বর আমরা করি সেই মৃতদেহকে নিয়ে, মৃত শরীরকে নিয়ে, যেন মনে হয় যে এটা একটা প্রেত উল্লাস। যে দেহ মরেছে তিনি প্রেত নন, যে মানুষগুলো উল্লাস করছেন সেই উল্লাসটাই যেন কোথাও গিয়ে প্রেত উল্লাস, তাই না? একদম। এরপর কি শোনাচ্ছেন বলুন। এরপর একটু প্রেমের কবিতা শোনাই। কবিতার নাম তুমি আসবে বলে। তুমি আসবে বলে। হাদিগন্ত ফুটি ফাটা প্রান্তরে দরিদ্র অধীর কৃষকের মতো একান্তে আমি আজও রই নীরবে বসে, শুধু তোমার পথ চেয়ে, এক পশলা বৃষ্টির জন্যে। অথচ তুমি সেই মৌসুমী বায়ুর মতো খামখেয়ালি রয়ে গেলে আজও। ভূপৃষ্ঠ থেকে আমার উচ্চতা মেপে গেলে, বারংবার আমার প্রকৃতির দূষণ খুঁজলে। তোমার যুক্তি মজবুত হয় আমার অক্ষাংশের অবস্থানে, তবু একবারও বুঝলে না সমুদ্রটা আমার কত কাছে। তুমি তোমার বহমান গতিপথে সজোরে আছড়ে পড়তে তন্ন তন্ন করে খুঁজলে প্রতিবাদ ঢাল আমার নিকটে মাটিতে। পাওনি, পাওয়ার কথাও নয়। সমভূমিতে পাহাড়ের ঢাল খুঁজলে বলো পাবে কোথায়। আমি আরো আকুল উৎসুক হয়ে উঠলাম, তবু তোমার ফেরার অপেক্ষায় বুক বাঁধলাম। অবশেষে দাঁড়িয়ে দেখি
বৃষ্টি নয়, আমি বৃষ্টির ছায় অঞ্চলে দাঁড়িয়ে আছি। তুমি আমায় করমণ্ডল কিংবা মালাবার উপকূল নাই বানালে, তাই বলে একেবারে আরাপল্লীর মরুপ্রদেশে শুধু বাতাসের গতিবেগ দেখলে, মাথার ওপর জটলা পাকানো ঘনীভূত মেঘ দেখলে, অথচ এক বিন্দু জলীয় বাষ্প খুঁজলে না। তুমি জানো না, জলীয় বাষ্প ছাড়া বাজ পড়ে, তবু বৃষ্টি আসে না। অসাধারণ। তোমার লেখাগুলো যখন তোমার মুখ থেকেই শুনছিলাম এত অপূর্ব লাগছিল। সত্যিই তো, সমভূমিতে কি আর পাহাড় পাওয়া যায়? পাহাড় খোঁজা যায় না। তোমার এই কবিতাটা না শুনতে শুনতে আমার একটা ঘটনা ভীষণ মনে পড়ে গেল, একটু শেয়ার করি আমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে। পুরুলিয়াতে যখন আমি গিয়েছিলাম পুজোর সময়, তখন পাহাড়ে যে ওড়া মেঘ হয়, এই ওড়া মেঘটা দেখতে ভীষণ রোমাঞ্চকর লাগে। আমি না ভীষণ বৃষ্টি পাগল মানুষ, বৃষ্টিতে আমার নেশা হয়। যখন ওই পাহাড়ের উড়ন্ত মেঘগুলো দেখছিলাম, একটা ঝিরঝিরি বৃষ্টির মতো কিছু চলে গেল, তখন না একটা অদ্ভুত রকম ভাবনা মনের মধ্যে কাজ করছিল। মনে হচ্ছিল যে সারা পৃথিবী যেন আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি যেন বিশ্বকে দেখতে পাচ্ছি। একটা অদ্ভুত অনুভব, একটা অদ্ভুত প্রেম। শুধু ভালো লাগার মুহূর্তটুকু তোমার সঙ্গে শেয়ার করলাম, আর আমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম। এরপর কি শোনাচ্ছে বলো? এরপর দিদি, তুমি যখন বৃষ্টি নিয়ে বললে, বৃষ্টি আমারও খুব প্রিয়, আমি বৃষ্টি নিয়েই একটা কবিতা বলি। আমি বৃষ্টি নিয়ে রীতিমতো নেশা করি, আমি পাগল, বৃষ্টি পাগল মানুষ। আচ্ছা, তাহলে দিদিকে একটা আমি বৃষ্টির কবিতাই শোনাই। একদম একদম, চলো। অদ্বিতীয় প্রেম। তোমার আগে আরো 5 জনকে ভালোবেসেছি আমি। প্রথম প্রেম ভুলে গেছি, নাম ছিল শরৎ। সবই ভালো ছিল, দোষের মধ্যে একটু ছেলে মানুষ। ভালোবাসতো প্রচুর, সমস্যা একটাই, কথায় কথায় ছিল তার শুধুই রূপের বড়াই। দ্বিতীয়বার প্রেমে পড়ি হেমন্তের, ঠান্ডা মেজাজ, শান্ত স্বভাবের। কিন্তু নতুন নতুন রোগ জীবাণুর ছবি এঁকে আমার দোয়াতের প্রিয় সবুজ কালি দিত ফুরিয়ে। তৃতীয় প্রেম বলতে যা বোঝায়, সেটা শীত ছাড়া আর কেউ নয়। ওর মনটা বড় ভালো ছিল, মরশুমি ফুলে ফলে আমায় ভরিয়ে রাখত। তবে নেতিবাচক দিক একটাই, সময়ে অসময়ে লেপ মুড়ি দিয়ে ঘুমোনো চাই। আরাম প্রিয় আমি ঠিকই, তবে লোকে অলস ছাড়া বলবে কি? চতুর্থবার প্রেমে পড়ি যার, সে অবশ্যই বসন্ত। গানের গলা অপূর্ব। আমার দোয়াতের ফুরিয়ে যাওয়া সবুজ কালি ফিরিয়ে দিয়ে আমার মনে আশার প্রদীপ জ্বালত। তবে আমি থাকতেও সুরেলা গানের জন্য কত মেয়ে যে ওর প্রেমে পড়তো। আর যাই হোক, মেয়ে মানুষ তো, আমার বড্ড হিংসে হতো। একদিন ভাবলাম জব্দ করব বসন্তকে, তাই একরকম জোর করে তালে গলে পড়ে অবশেষে ভালোবেসেই ফেললাম গ্রীষ্মকে। প্রচন্ড দাম্ভিক, বড্ড জেদি, খুব রাগী আর অহংকারী, তবে খুব আন্তরিক ছিল বটে। সর্বদাই খুশি রাখতে চেষ্টা করত আম জাম কাঁঠালে। রেগে গেলে হঠাৎই কালবৈশাখীর ঝাপটাতে ঝড়ো কাক বানাতো আমার খোলা চুল এলো করে। সর্বশেষ ও অদ্বিতীয় প্রেম জানতে হলে বর্ষার অবদান মানতেই হবে। শ্রাবণের মতো করে এত ভালো কাউকেই বাসিনি আমি। মনের জানালায় তাই এখনো বৃষ্টি আমার সমস্ত মলিনতা মুছে, বেদনা বিরহ দূরে সরিয়ে স্নিগ্ধতা দেয় আমার প্রকৃতিকে। আর আমি এগিয়ে যাই নতুন নতুন জীবনের সন্ধানে। একদমই, কি চাই বৃষ্টি ভেজা দিন আর রবীন্দ্রনাথ। আমার না ভীষণ রকম মনে হয়, আমি যেমন কল্পনা করি একটা বাউন্ডুলে প্রেমিক, আর পড়ন্ত বিকেল, ঠিক পড়ন্ত নয় কারণ বর্ষা বিকেল, নদীর পাড়ে দাঁড়িয়ে সূর্যকে ঠিক
খোঁজার একটা ব্যর্থ প্রয়াস, আর আমার মতো বৃষ্টি পাগল। আর কি চাই বলো? তবে সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। তোমার স্বপ্নের বাড়ি দারুণ। বাথরুমটা তো দারুণ। ওয়াটার হিটারটাও খুব সুন্দর, তাই না? কোন ব্র্যান্ড? ভিনাস, দ্য হট ওয়াটার প্রফেশনালস। হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, সোলার ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, হিট পাম্প ওয়াটার হিটার। 10 ইয়ার্স গ্যারান্টি 5 এসির জন্য, যা দেয় দীর্ঘ আয়ু। স্কেল গার্ড টেকনোলজি ফর লঙ্গার লাইফ অ্যান্ড হার্ড ওয়াটার প্রোটেকশন। ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনস। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। 34টি দেশে বিক্রি হচ্ছে। 3.6 মিলিয়ন সুখী গ্রাহক, 60 বছরের আস্থা। সেই কারণেই ভিনাসকে গরম জলের প্রফেশনাল বলা হয়। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। Venus, the hot water professionals. ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের সকলের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অঞ্জনাদি, আর আবহে আছেন পিনাকিদা। চলো এরপর কিছু শোনাও। এরপর আমি যে কবিতাটায় যাব, ব্যর্থতা। আমাদের জীবনের প্রত্যেকের অনেকগুলো মুহূর্ত ব্যর্থতায় কেটেছে। চলো তোমার কবিতা কি বলে। আচ্ছা, শুরু করছি। ব্যর্থতা। ছোটবেলা থেকেই চেয়েছিলাম নদী হতে, উত্তাল ঢেউ দিয়ে দুপারের আবর্জনা ধুয়ে দিয়ে পৃথিবীর বুকে আনবো স্বচ্ছতা, আর মিষ্টি জল দিয়ে গড়ে তুলবো একটা শান্তিপূর্ণ উপত্যকা। পারিপার্শ্বিক সামাজিক হীনমন্যতার মাঝে থেকে অবশেষে পারিনি সেই নদীটি হতে। চেয়েছিলাম রোদ্দুর হতে, নিজের রশ্মি দিয়ে সমস্ত মলিনতা আর তমসা দূর করে আলোয় ভরে দেব পৃথিবীর বক্ররেখা আর তির্যক কোণ। এই সমাজের হাতে তুলে দেব ঝলমলে এক নতুন জীবন। হঠাৎ দেখি আমি নিজত্বের চরম শিখরে, তাই সবশেষে ব্যর্থ আমি রোদ্দুর হতে। চেয়েছিলাম সুবৃহৎ বৃক্ষ হতে, যার শান্ত ছায়ায় এসে আশ্রয় নেবে পরিশ্রান্ত পথিকের দল। সদ্য প্রস্ফুটিত ফুলের মিষ্টি ঘ্রাণে বিলীন হবে ক্লান্তি সকল। অথচ একদিন দেখি আমি পত্রশূন্য আত্মকেন্দ্রিকতার বিষে। তাই পুনর্বার অকৃতকার্য আমি বৃক্ষ হতে। চেয়েছিলাম নির্মল বাতাস হতে, আর সমাজের প্রতিটি মানুষের ধমনীতে পাঠিয়ে দেব উজ্জীবনের বিশুদ্ধ অক্সিজেন। পদদলিত জাতি ও সমাজ পাবে নতুন নতুন জীবন। সহসা দেখি বিষাক্ত হয়ে গেছি রাজনীতির বিষে। তাই আবারও অকৃতকার্য আমি নির্মল হতে। চেয়েছিলাম অনির্বাণ আলো হতে, আলোর উজ্জ্বলতা দিয়ে সমাজের কালিমা মুছে আলোয় আলোয় পথ ভরে দেব। নতুন পথের দিশা পাবে যারা পথভ্রষ্ট। অথচ একদা দেখি নিভে গেছি আমি দাম্ভিকতার ঝড়ে। তাই পরিশেষে আবারও বিরত থাকলাম আলো হওয়া থেকে। কৈশোরে একদিন চেয়েছিলাম মহীয়সী হতে, নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে পূর্ণ করে দেব সবার শূন্য মন। বিশ্বের প্রতিটি মানুষ হবে আমার একান্ত আপন। একদিন দেখি ডুবে গেছি আমি স্বার্থপরতার ঘূর্ণিপাকে। তাই অন্তিমে পারিনি আমি মহীয়সী হতে। অনেক কিছুই হতে চেয়েছি বারবার, বুনেছি হাজারো স্বপ্নের জাল। বাস্তবের পঙ্কিল আবর্তে তলিয়ে গেছে স্বপ্ন কাগজের নৌকার মতো। হাজারো ভেবেছি, থেমে গেছি আমি, অথচ অবশেষে বিফল কোনো কিছুই হতে পারিনি আমি। আমার আমিকে কোথায় খুঁজবো? আমিতেই আমি, আমার আমি। আরো অনেক তোমাকে শুনতে ইচ্ছে করছে,
কিন্তু একটা সময় আমাদের বারবার বলে বাড়ি ফেরার তাড়া, কিন্তু তবুও আমরা আরো অনেক কিছু শুনতে চাই। কি শোনাবে বলো? আচ্ছা, আরেকটা তাহলে ধর্ষণ নিয়ে বলি। ধর্ষণ নিয়ে যতবারই আমি বলেছি বা লিখেছি, থ্রেট এসছে, মেরে দেওয়া হবে, খুন করে দেওয়া হবে, কিন্তু তাও আমি লিখি আর পাবলিশ করি না। আমি ধর্ষণ নিয়েই একটা বলি বরং। এটা হচ্ছে ধর্ষণ নিয়ে লেখা। 7 বছরের একটি মেয়ে জম্মু কাশ্মীরে 2019-এ ধর্ষিত হয়েছিল, গণধর্ষিত হয়েছিল। তারই প্রেক্ষাপটে আমার এই লেখা কবিতা। অপরাধ। মেয়েটির নাম ছিল আসিফা, অপ্রাপ্ত বয়স্কা, জাতি ছিল মানুষ, আর অপরাধ আসিফা মেয়ে মানুষ। জীবনের সপ্তমে এসে আজ আসিফাও নির্ভয়াদের দলে। পাহাড়ি প্রকৃতিতে বেড়ে ওঠা একটি ছোট্ট মেয়ে, যার পৃথিবী পাহাড়, ঝর্ণা, নদীকে ঘিরে। প্রতিদিনের মতো সেদিনও ছোট্ট আসিফা বেরিয়েছে তার একটি মাত্র পোষা ঘোড়ার খাওয়ার জোগাড় করতে। কিন্তু সে বুঝতেই পারেনি কখন যেন নিজের অজান্তে সে নিজেই অন্যের খাদ্য হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, কে সেই খাদকটা? বাঘ, সিংহ নাকি চিতা? না, এই খাদ্য খাদক সম্পর্কটা একটু অন্যরকম। শোনা গেছে ইষ্টমূর্তির সামনেই নাকি হলো খাদ্য বিতরণ। তীব্র উল্লাসে একদল ইষ্টসেবক দৌড়াচ্ছে। সামনে 7 বছরের একটি অর্ধনগ্ন মেয়ে আর্তনাদ করছে আর বলছে, ছেড়ে দাও, আমার পথ দাও ছেড়ে, ফেলে আসা মায়ের কোল আমার পিছু ডাকছে। অপহরণ করে মেয়েটাকে নিয়ে যায় এক নির্জন মন্দিরে, তার মায়ের কোল শূন্য করে, লোকালয় থেকে অনেক দূরে। মেয়েটি আবারও আর্তনাদ করে, ছেড়ে দাও, আমার বাঁধন দাও খুলে, ফেলে আসা পুতুলগুলো আমার অপেক্ষায় রয়েছে। আর্তনাদ কমাতে ঘুমের ওষুধ দেওয়া হয়, আর সাধুরূপী জানোয়ারগুলো একে একে ধর্ষকে পরিণত হয়। ঘুম ভাঙলেই আবারও চিৎকার করে, ছেড়ে দাও, আমার বাঁধন দাও খুলে, ওই অ আ ক খ বইটা আমার নাম ধরে ডাকছে। আরেকবার ফিরে যেতে চাই আমার ফেলে আসা শৈশবে। সেই নির্জন পাহাড়ে কেউ তার মিনতি শোনেনি। অবশেষে ছুটে এসেছে ভারত সরকারের সংরক্ষা বাহিনী। বেঁচে থাকার তীব্র ইচ্ছে আর ক্ষীণ আশা নিয়ে মেয়েটি আবারও আকুতি করে, ছেড়ে দাও, আমার বাঁধন দাও খুলে, ওই মৌন পাহাড় আমার যন্ত্রণায় ফুঁসছে, ওই শান্ত নদী আমার কষ্টে অঝরে কেঁদে চলেছে। পরিশ্রান্ত রাত্রি লজ্জায় শেষ হয়ে গেছে, আমায় ছেড়ে দাও, আমার বাঁধন দাও খুলে। এবার স্বয়ং সংরক্ষা বাহিনী ধর্ষকের ভূমিকায়। শৈশবকে খুন করে শিশুকে পরিণত করলো গণধর্ষিতায়। শেষবারের মতো মেয়েটা আরেকবার বলে ওঠে, আমায় ছেড়ে দাও, আমার বাঁধন দাও খুলে, ওই দূর আকাশের নক্ষত্রগুলো আমায় ডাকছে, একটি বাড়ির মতো যেতে দাও ওদের কাছে। এবার আর ঘুমের ওষুধ নয়, আর্তনাদ থামাতে মুখে পাথর নিক্ষেপ করা হয়। যন্ত্রণায় ছটফট করতে করতে ক্ষতবিক্ষত মুখটা আরেকবার বলে ওঠে, ছেড়ে দাও, আমার বাঁধন দাও খুলে। প্রশাসনে নয়, আদালতে নয়, যেতে চাই সুদূর তারাদের দেশে। 7 দিন 7 রাত শেষ করে শৈশবকে টুকরো টুকরো করে ধ্বংস করে খাদকগুলো মিশে গেছে এই পুরুষতান্ত্রিক সমাজের মাঝে, ভারতবর্ষ নামক গণতান্ত্রিক দেশের বাস্তুতন্ত্রে। আপনাদের জানতে ইচ্ছে করে না কারা এই খাদক? এরা আপনাদের মতো পুরুষদের গভীরে লুকিয়ে থাকা এক একটা সুপ্ত ধর্ষক। যতদিন পর্যন্ত এদেশের বিচারের মাটি উর্বর না হচ্ছে,
যতদিন পর্যন্ত না এই কাপুরুষগুলো পুরুষ হচ্ছে, যতদিন না মানুষরূপী পিশাচগুলো মানহুসের অধিকারী হচ্ছে, এই দেশে আরো 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 অনেক আসিফার জন্ম হবে। খুব ভালো একটা সময় তোমার সঙ্গে কাটালাম। ভালো থাকুন দিদি, আপনি সুস্থ থাকুন। আপনিও ভালো থাকবেন। আমাদের বন্ধুরা আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটা সকালে আপনাদের মনের জানালায়। ধন্যবাদ।